নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব সেল মেমব্রেন নিয়ে। তার আগে আর একটা জিনিস বলে নিই যে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্রোক্যারিওটিক কোষ একটি এবং দুটি ইউক্যারিওটিক কোষ, একটা হলো প্লান্ট সেল, একটা হলো অ্যানিম্যাল সেল। আর যেটা হলো প্রোক্যারিওটিক দেখিয়েছিলাম সেটা হলো একটা ব্যাকটেরিয়া সেল। তো আমি এই প্রোক্যারিওটিক দেখানোর সময় বলেছিলাম যে এই ব্যাকটেরিয়া সেলের মধ্যে সেল মেমব্রেন থেকে সেল ওয়াল থাকে, এই প্লান্ট সেলের মধ্যেও সেল মেমব্রেন থেকে সেল ওয়াল থাকে, এবং অ্যানিম্যাল সেলের মধ্যে শুধুমাত্র সেল মেমব্রেন থাকে। তার মানে এই তিনটাতেই আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটাতেই সেল মেমব্রেন আছে। তাহলে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল দুটোতেই সেল মেমব্রেন হলো কমন। ঠিক আছে, এবার তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। পুরো ভিডিওটি শুরু করা যাক। বাইরে একটু বৃষ্টি হচ্ছে, তাই জন্য শোনার একটু অসুবিধা হতে পারে, তার জন্য আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে একটা স্ট্রাকচার দেয়া আছে, এটা হলো সেল মেমব্রেন। ঠিক আছে, এটাই হলো সেল মেমব্রেনের স্ট্রাকচার। তো সেল মেমব্রেন মানে কি? মেমব্রেন মানে কি? পর্দা। পর্দা কথার অর্থ কি? একটা জায়গা থেকে অন্য জায়গাকে আলাদা করে রাখা। এটাই তো পর্দা কথার অর্থ, মানে একটা প্লেসের থেকে অন্য একটা প্লেসকে আলাদা করে রাখা। বাড়িতে যখন আমরা পর্দা দিই তার মানে কি? বাড়ির বাইরে থেকে বাড়ির ভিতরকে আলাদা করে রাখা। এবার যদি আমরা ভালো মতো এটা দেখি, এটা একটা সেল মেমব্রেন। যদি আমি এই ভিতরের জায়গাটাকে হলো কোষের ভিতর ধরি এবং এই বাইরেটাকে যদি কোষের বাইরে জুড়ি, তাহলে কোষের ভিতরে সাইটোপ্লাজমে একটা ফ্লুইড আছে, মানে সাইটোপ্লাজমের ফ্লুইডটা, যেটাকে আমরা বলি ইন্ট্রাসেলুলার ফ্লুইড বা আইসিএফ। তাহলে আমি এখানে আইসিএফ লিখে দিচ্ছি, আইসিএফ বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এবং বাইরেটা যেটা কোষের বাইরের ফ্লুইড, সেটাকে বলে ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে এটা লিখে দিচ্ছি ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারলাম? সেল মেমব্রেনটা ইসিএফ এবং আইসিএফকে আলাদা করে রাখে। এবার সেল মেমব্রেনটা আমি আগে আলোচনা করেছি, সেল মেমব্রেন একটি সেমি পারমিবল মেমব্রেন। সেমি পারমিবল কথার অর্থ হলো অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিবল মেমব্রেন, যার মাধ্যমে শুধুমাত্র কিছু সিলেক্টেড দ্রাবক বা সিলেক্টেড সলভেন্ট চলাচল করতে পারে, কোনো দ্রাব বা সলিউড চলাচল করতে পারে না। ঠিক আছে, তাহলে কোষ পর্দা বা সেল মেমব্রেন একটি সেমি পারমিবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা। বোঝা গেল? এবার চলে আসি সেল মেমব্রেনের কম্পোজিশন, মানে সেল মেমব্রেন কী কী উপাদান নিয়ে তৈরি। সবারই কম বেশি জানা আছে যে সেল মেমব্রেনে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট থাকে, তাই তো? সেল মেমব্রেনে কি থাকে? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। ঠিক আছে, এবার প্রোটিন কত পার্সেন্ট থাকে? প্রোটিন থাকে 55%, ফ্যাট থাকে বা লিপিড থাকে 45%, তাহলে 95 হয়ে গেল, এবং কার্বোহাইড্রেট থাকে 5%। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বোঝা যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রোটিন 55%, লিপিড 45%, কার্বোহাইড্রেট 5%। ঠিক আছে, এবার এই যে স্ট্রাকচারটা, এটা ভালো করে লক্ষ্য করো। এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, অনেকটা তারকাঠির মতো দেখতে স্ট্রাকচারগুলো, কয়েকটা উপরেও আছে নিচেও আছে, উপরেও আছে নিচেও আছে, অল্টারনেটিভভাবে উপরে আছে নিচে আছে, উপরে আছে নিচে আছে, দেখতে পাচ্ছ তো? এই যে এই যে এই যে এই যে এগুলোই হলো লিপিড। ঠিক আছে, এবং এই যে ব্লু ব্লু স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এগুলোও লিপিড। ঠিক আছে, এটা হলো লিপিড স্ট্রাকচারের মধ্যে পড়ে। এটা কি আমরা পরে আলোচনা করব। এই যে উপরে নীল কালারের টুপির মতো অংশটা দেখতে পাচ্ছ, এবং এই অংশটা দেখতে পাচ্ছ যেটা একদম আর পার হয়ে গেছে, মানে পুরো পুরো থিকনেসটাকে ক্রস করেছে সেল মেমব্রেনে, এগুলো হলো প্রোটিন। ঠিক আছে, তাহলে লিপিড হয়ে গেলো, প্রোটিন হয়ে গেলো। এবার কার্বোহাইড্রেট কোথায় আছে, সেটা যখন আমরা হোল ডিটেলের স্ট্রাকচারটা আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো যে কার্বোহাইড্রেটটা কোথায় আছে। এবার সেল মেমব্রেনের স্ট্রাকচার জানার জন্য আমাদেরকে তিনটা মডেল জানতে হবে, মানে সেল মেমব্রেনের তিনটি মডেল, যেটা না জানলে আমাদের অসুবিধা হতে পারে। তাই আমরা একটুখানি ছোট করে জেনে নিই, বেশি বড়তে যাব না, ছোট করে বলবো। তো প্রথম যে মডেলটা আছে সেটাকে বলে ড্যানিয়েল ডেভসন মডেল। ড্যানিয়েল ডেভসন মডেল কত সালে প্রবর্তিত হয়েছিল, কত সালে ইন্ট্রোডিউস হয়েছিল? 1935 সালে। ঠিক আছে, এবার ড্যানিয়েল ডেভসন মডেলে কি বলছে? ড্যানিয়েল ডেভসন মডেলে বলা হচ্ছে
যে সেল মেমব্রেন প্রোটিন এবং লিপিড নিয়ে গঠিত এবং লিপিডটি দুদিকে স্যান্ডউইচের মতো প্রোটিনকে মাঝখানে আটকে রাখে। মানে স্যান্ডউইচ দেখেছি আমরা, মানে খাবার স্যান্ডউইচ বা বার্গার, সেখানে কি হয় দুদিকে দুটা হলো পাওয়ার মতো জিনিস থাকে এবং মাঝখানে চিজের আবরণ থাকে। এখানে কি হচ্ছে, এখানে বলতে যাচ্ছে ড্যানিয়েল ডেভসন মডেলে দুদিকে লিপিড থাকবে, এই যে দুদিকে লিপিড আছে এবং মাঝখানে প্রোটিন থাকবে। এটা হলো ড্যানিয়েল ডেভসন মডেল, 1935 সালে বলা হয়েছিল ড্যানিয়েল ডেভসন মডেল। ঠিক আছে, তার মানে কি বললাম আমি, যে দুই দিকে লিপিড থাকবে, মাঝখানে প্রোটিন থাকবে। এটা হলো ড্যানিয়েল ডেভসন মডেলে প্রবর্তন করা হয়েছিল। এই মডেলটাই 1935 সাল থেকে 1953 সাল পর্যন্ত অ্যাক্টিভ ছিল। 1953 সালে একটি নতুন মডেল আসে যাকে বলা হয় ইউনিট মেমব্রেন মডেল, যেটা প্রবর্তন করে রবার্টসন নামে একজন বিজ্ঞানী, স্কটিশ বিজ্ঞানী রবার্টসন। ঠিক আছে, তিনি কি বলেন, তিনি আবিষ্কার করেন যে এই যে মাঝখানে যে প্রোটিন থাকে এবং দুদিকে লিপিড থাকে সেটা একটি নির্দিষ্ট স্ট্রাকচার হিসেবে থাকে, যেটা তিনি ইলেকট্রন মাইক্রোস্কোপ স্টাডির মাধ্যমে আবিষ্কার করেছিল, মাইক্রোস্কোপিক স্টাডি। ঠিক আছে, মানে কনসেপ্টটা একই থাকলো, শুধুমাত্র মাইক্রোস্কোপিক স্টাডির মাধ্যমে এটাকে বলা হলো যে এটা হলো মানে যে স্যান্ডউইচের মতো আবরণ করে থাকে, কিন্তু এটা হলো ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। বেসিস সেম, মাঝখানে কোনো ডিফারেন্স না, জাস্ট এটুকুই। এবার যেটা বলবো সেটা হলো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল হলো 1972 সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল এস.জে. সিঙ্গার এবং জে.এল. নিকেলসন নামে দুজন বিজ্ঞানীর দ্বারা। তাহলে ফ্লুইড মোজাইক মডেল এস.জে. সিঙ্গার এবং জে.এল. নিকলসন নামক দুজন বিজ্ঞানী প্রবর্তন করেছিল, যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে চালু আছে, মানে এখনো পর্যন্ত ওইটাকে আমরা ঠিক করে মেনে আসছি। তার মানে আমরা বুঝতে পারছি মাত্র 1972 সালে, মানে আমাদের থেকে এক জেনারেশন আগেই এটা আবিষ্কৃত হয়েছিল। তার মানে আমরা বুঝতে পারছি যে লাইফ সায়েন্স এখনও আন্ডার ডেভেলপিং কন্ডিশনে আছে, এখনও অনেক অপরচুনিটি আছে লাইফ সায়েন্সে। ঠিক আছে, যাই হোক, ওটা পরে আলোচনা করব। এবার 1972 সালে এস.জে. সিঙ্গার এবং জে.এল. নিকলসন ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করে। এবার মোজাইক মানে কি, আমরা মোজাইক কথাটা কোথায় শুনেছি, যখন বাড়ি বানানো হয়, যখন ফ্লোরে মার্বেল বসানো হয়, তখন বলে না মোজাইক করা ফ্লোর, এরকম বলে না। মোজাইক করা মানে কি, এটা একটা ফ্লোর, একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই, এটা একটা ফ্লোরের মধ্যে কিছু মার্বেল, একটা এখানে 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 এখানে, মানে ডিফিউজলি সিচুয়েটেড থাকবে একটা এরিয়ার মধ্যে, কিছু ম্যাটেরিয়াল ডিফিউজলি সিচুয়েটেড থাকবে, সেটাকেই বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। তো এই মডেলটার সাথে আমাদের সেল মেমব্রেনের কি তাৎপর্য, ওটা বোঝার জন্য ভালো মতো শুনবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা মডেল। এতক্ষণ কি হিসেবে গণ্য করা হচ্ছিল, যে এই লিপিড একটা সলিড, প্রোটিনটাও সলিড, লিপিডটাও সলিড, একটা স্যান্ডউইচের মতো একটা স্ট্রাকচারে আছে। তারপরে আমাদের রবার্টসন কি বললো, রবার্টসন বললো ঠিক বলছে, মডেলটা এই আগের মডেলটা ঠিক ছিল, জাস্ট আমি ইলেকট্রন মাইক্রোস্কোপ স্টাডির মাধ্যমে বোঝালাম। ঠিক আছে, যেটাকে ইউনিট মেমব্রেন মডেল হিসেবে রবার্টসন প্রবর্তন করলো। এবার যে এস.জে. সিঙ্গার এবং জে.এল. নিকলসন তারা কি বললো, তারা বললো না, লিপিড এবং প্রোটিনটা সলিড হিসেবে থাকে না, ফ্লুইড হিসেবে থাকে। কি হিসেবে থাকে, ফ্লুইড, ভালো মতো বুঝে নাও, লিপিডটা ফ্লুইড হিসেবে থাকে, মানে লিপিডটা ফ্লুইড হিসেবে থাকে, এটা লিপিডটা ফ্লুইড হিসেবে আছে। লিপিডের মধ্যে প্রোটিনগুলো ডিফিউজলি ভাসমান অবস্থায় থাকে, এই যে ভাসমান অবস্থায় আছে। ঠিক আছে, মানে যেমন করে বললাম যে মোজাইক করা থাকে, যেমন আমি বললাম এখনই ফ্লোর মোজাইক করা থাকে, তেমনই এখানে এই যে ডিফিউজলি সিচুয়েটেড আছে। ঠিক আছে, এটা যদি একটা লিপিড লেয়ার হয়, এই লিপিডের মধ্যে এই যে গ্রিন কালারের যে প্রোটিনগুলো আছে ওগুলো ভাসমান অবস্থায় আছে। বোঝা যাচ্ছে কি বলছি, আশা করি বোঝা যাচ্ছে। মানে একটি নির্দিষ্ট বেসের উপরে প্রোটিনগুলি ভাসমান অবস্থায় আছে, এবং সেই বেসটি হলো কিসের বেস, সেই বেসটি হলো ফ্যাটের বেস বা লিপিডের বেস। ঠিক আছে, তাহলে আমাদের ফ্লুইড মোজাইক মডেল বোঝা হয়ে গেল। এবার
সেল মেমব্রেনের ডিটেলস এ আমরা চলে আসি। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। এবার সরি, সেল মেমব্রেন কি বলেছিলাম, লিপিড এবং প্রোটিন নিয়ে গঠিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লিপিডগুলো, যে স্ট্রাকচারটাকে আমি এখানে দেখিয়েছি, এই মাইনাস চিহ্নগুলো এখন ইগনোর করো, মাইনাস চিহ্নগুলোকে পরে বোঝাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে এইটা, এগুলো হলো, এই দুটো হলো ফ্যাট মলিকুলস। ফ্যাট মলিকুলগুলো একে অপরের দিকে মানে ওরিয়েন্টেড আছে, যেটা আমি পরে বুঝাচ্ছি। তার মানে এইটা, এগুলো হলো লিপিড। লিপিড আর এই যে এইটা, এটা, 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 এগুলো হলো প্রোটিন। ঠিক আছে, এবার তার মানে প্রথমে আমি লিপিড লেয়ারটা বলি। আমি কি বললাম, ফ্লুইড মোজাইক মডেল হিসেবে লিপিড কি হিসেবে থাকে, লিকুইড হিসেবে। তার মানে আমরা বুঝলাম সেল মেমব্রেনে যে লিপিডটা থাকে, সেই লিপিডটা ফ্লুইড ফর্মে থাকে, মানে সলিড ফর্মে থাকে না, ফ্লুইড ফর্মে থাকে। ওকে, ঠিক আছে। তার মানে যখন ফ্লুইড ফর্মে থাকে তখন কি, মানে ভাসতে থাকবে, ঠিক আছে, ফ্লোট করতে থাকবে, তাই তো? সেলের চারদিকে ফ্লোট করতে থাকবে মেমব্রেনটা। তার মানে ওই জন্য সেলটা কোনো কনস্ট্যান্টভাবে থাকবে না, মানে সেলটা কখনো এরকম একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট মোডে থাকবে না, সবসময় কি এরকম, মানে শেপ পরিবর্তন করতে থাকবে। অর্থাৎ কি হবে, মানে লিপিডের কোনো একটা পোর্শন, লিপিড লেয়ারের কোনো একটা পোর্শন স্থান পরিবর্তন করে অন্য কোনো পোর্শনে যেতে পারবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? মানে লিপিড লেয়ারটা মানে কনস্ট্যান্ট ওয়েতে থাকবে না, মানে যে 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 কম্পোনেন্টটা যেখানে আছে ওইটা ওখানেই চিরজীবন থাকবে তা না। যেহেতু ফ্লুইড হিসেবে আছে সেহেতু ফ্লোট করতে থাকবে। ঠিক আছে, এবার যে লিপিড মলিকিউলগুলো দু রকমের হয়, একটা হলো ফসফোলিপিড, একটি হলো কোলেস্টেরল। আরেকবার বলে নিচ্ছি আমি, লিপিড মলিকিউল দু রকমের হয় সেল মেমব্রেনে, ফসফোলিপিড অ্যান্ড কোলেস্টেরল। ঠিক আছে, ফসফোলিপিড কথার অর্থ হলো লিপিডের মধ্যে ফসফেটের উপস্থিতি। ঠিক আছে, ফসফোলিপিড কথার অর্থ হলো লিপিডের মধ্যে ফসফেটের উপস্থিতি। এবার এই যে দুটো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হলো ফসফোলিপিড মলিকিউল। ঠিক আছে, ফসফোলিপিড মলিকিউলগুলো কি হয়, যেমন পেরেক থাকে, সে পেরেকের মতো দেখতে হয়। শুধু পার্থক্য কি, পেরেকের নিচে মানে ডানটির মতো অংশ থাকে, মানে একটি লম্বা অংশ থাকে, কিন্তু ফসফোলিপিডের মধ্যে দুটো ডানটির মতো অংশ বা লম্বা অংশ আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই পুরো মলিকিউলটা হলো ফসফোলিপিড মলিকিউল। এই মলিকিউলটাও ফসফোলিপিড মলিকিউল। ঠিক আছে, দুটাই হলো ফসফোলিপিড মলিকিউল। এবার আমরা দেখি কিভাবে ওরিয়েন্টেড করা আছে। এই যে ফসফোলিপিড মলিকিউলগুলোর যে এই যে হেড পোর্শন এবং টেল পোর্শন, দুটা পোর্শন আছে, হেড পোর্শন এবং টেল পোর্শন। হেড পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি বাইরের দিকে আছে, আরেকটা হেড পোর্শন ভিতরের দিকে আছে। আর যে টেল পোর্শনগুলো, ওগুলো নিজেদের দিকে আছে। যেমন আমি যদি বলি, এই হাতটা এরকমভাবে করা আছে, এরকম, মানে এইটা যদি আমার হাতের টেল হয় এরকম করা আছে, আর হেডগুলো দুদিকে আছে। যদি আমার কনুইগুলোকে আমি হেড বলি, তাহলে কনুইগুলো দুই দিকে আছে, এবং আমার যে এই হাতগুলো একদিকে আছে, মানে টেলগুলো একে অপরের দিকে আছে। তাই তো, বোঝা যাচ্ছে? তাহলে আমরা বুঝতে পারলাম ফসফোলিপিড মলিকিউলগুলো কীভাবে ওরিয়েন্টেড করে থাকে। কিন্তু এরকম করে থাকার কারণ কি? ফসফোলিপিড মলিকিউল একটি অ্যামফোটেরিক মলিকিউল, অ্যামফোটেরিক ইন নেচার। মানে অ্যামফোটেরিক কথার অর্থ আমরা পরে বুঝবো, কিন্তু আমরা এটুকু এখন বুঝে নিই যে ফসফোলিপিড মলিকিউলের একটি অংশ সবসময় ওয়াটার সলিউবল থাকে বা হাইড্রোফিলিক থাকে, এবং একটি অংশ হাইড্রোফোবিক থাকে। হাইড্রোফিলিক অংশ কোনটা? এই যে হেডটা হলো হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক কথার অর্থ আর কিছুই না, হাইড্রোফিলিক মানে জলে দ্রাব্য। আর এই টেলটা হাইড্রোফোবিক কথার অর্থ এটি জলে অদ্রাব্য। যেহেতু আমরা জানি আমাদের শরীরে 70% জল দিয়ে তৈরি, তাহলে আমাদের সব সেল মেমব্রেনও জলকে প্রেফার করবে। ওই জন্য যে ওয়াটার সলিউবল যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা বাইরের দিকে এবং ভিতরের দিকে থাকে। ঠিক আছে, এবার সেটার কি ইম্পর্টেন্স ওটা আমরা পরে বুঝছি। এইটুকু আমরা বুঝে নিলাম যে একটা ফসফোলিপিড মলিকিউলের হেড পোর্শন থাকে, টেল পোর্শন থাকে। হেড পোর্শনটা হাইড্রোফিলিক এবং টেল পোর্শনটা হাইড্রোফোবিক হয়। হাইড্রোফিলিক কথার অর্থ ওয়াটার সলিউবল, তার মানে হেডটা ওয়াটার সলিউবল, টেলটা হলো হাইড্রোফোবিক, তার মানে টেলটা ওয়াটার ইনসলিউবল। ঠিক আছে, সিম্পল। এর থেকে কোনো সিম্পল জিনিস তো হয় না, তাই তো? এরপরে আমরা দেখতে পাচ্ছি, আমি কি বললাম, যে ফ্লোট করতে থাকে। এবার তুমি আমাকে বলো যে একটা জিনিস যদি ফ্লোট করতে থাকে, ফ্লোটে কি স্টেবল হবে? যদি একটা নৌকাকে
একটা নদীর পাড়ে রেখে দেওয়া হয়, তাহলে নৌকাতে তো ভেসে চলে যাবে, তাই তো? নৌকাটা কি স্টেবল থাকবে? তাহলে নৌকাটাকে ওখানে রাখতে গেলে কী করতে হবে? নোঙর করতে হবে বা কিছু দিয়ে বেঁধে রাখতে হবে। সে বাইন্ডিং এজেন্টের কাজ করে হলো কোলেস্টেরল। বাইন্ডিং এজেন্টের কাজকে করে কোলেস্টেরল। এই যে ব্লু ব্লু স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এগুলো আর কিছুই না, এগুলো হলো কোলেস্টেরল। তো আমি একটা কোলেস্টেরল মলিকিউলে ফোকাস করি। এই যে কোলেস্টেরল মলিকিউল দেখতে পাচ্ছ, কোলেস্টেরল মলিকিউল কি? কোলেস্টেরল মলিকিউল আর কিছুই না, কিছু অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? কিছু অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং তার সাথে একটি OH গ্রুপ যুক্ত থাকবে। মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাথে একটি OH গ্রুপ যুক্ত থাকবে। OH গ্রুপ যুক্ত থাকার জন্য এটিকে আমরা একটা অ্যালকোহল হিসেবে গণ্য করতে পারি, তাই তো? যেহেতু OH গ্রুপ যুক্ত আছে, তাই এটাকে আমরা অ্যালকোহল হিসেবে গণ্য করতে পারি। তার মানে কোলেস্টেরল একটি অ্যালকোহল বেসিস, ঠিক আছে? অ্যালকোহল যার মধ্যে অনেকগুলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন রিং আছে। কোলেস্টেরল এখন ডিটেলে বলতে গেলে একটা অন্য ভিডিও করতে হবে, জাস্ট আমরা এটুকু বুঝে রাখি যে কোলেস্টেরল একটা বাইন্ডিং এজেন্ট। এই যে লিপিডগুলো থাকে, এই লিপিডগুলোকে এক জায়গায় বেঁধে রাখতে সাহায্য করে। যদি এই কোলেস্টেরলগুলো না থাকতো তাহলে কি করতো? লিপিডগুলো তো মানে এক বিচ্ছিন্ন হয়ে যেত, বিচ্ছিন্ন হয়ে সেল মেমব্রেনটার কোনো স্টেবিলিটি থাকতো না, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এবার চলে আসি প্রোটিনে। লিপিডটা আশা করি বোঝা গেল যে লিপিডে দু রকম থাকে, ফসফোলিপিড, কোলেস্টেরল। ফসফোলিপিডগুলো হলো এই পেরেকের মতো দেখতে হয়, যার মধ্যে হলো হাইড্রোফিলিক হেড, হাইড্রোফোবিক টেল থাকে। তারা পরস্পরের বিপরীতভাবে সজ্জিত থাকে, যেটা ইম্পর্টেন্স আমরা পরে জানছি, আমি বলে দিয়েছি, প্রমিস করেছি বলবো। তাহলে কোলেস্টেরল বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে। তার মানে আমাদের লিপিডের পোর্শন ঠিক শেষ হয়ে গেল, 45% শেষ আমাদের। সরি, একটু হয়তো ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু তোমরা যদি ভালো মতো বুঝতে চাও তাহলে তো একটুখানি ভিডিও বড় হবে, কিছু করার নেই। চলো এবার চলে আসি প্রোটিনে। প্রোটিন কত পার্সেন্ট থাকে আমি আগেই বলেছিলাম, 55%। এই যে এখানে আমি দেখিয়েও দিয়েছি 55%, ঠিক আছে? এবার প্রোটিন দু রকমের হয়। কত রকমের হয় প্রোটিন? দু রকমের। কি কি রকমের হয়? পেরিফেরাল প্রোটিন, আর হয় ইন্টিগ্রাল প্রোটিন। বোঝা গেল? পেরিফেরাল প্রোটিন কোনটা? এই যে বাইরের দিকে যে প্রোটিনগুলো আছে সেগুলো হলো পেরিফেরাল প্রোটিন, ওই বাইরের দিকে প্রোটিনগুলো। এবার পেরিফেরাল কথার অর্থ আমরা বোঝার চেষ্টা করি। পেরিফেরাল মানে কি? বাইরের দিকে থাকবে। পেরিফেরাল প্রোটিনগুলি হলো এমন এক রকমের প্রোটিন যেগুলো মেমব্রেনের যে কোনো একদিকে থাকবে, হয়তো বাইরের দিকে থাকবে, নাহলে ভিতরের দিকে থাকবে। মেমব্রেনটাকে পুরো থিকনেসটাকে ক্রস করবে না। বোঝা গেল? এক তো বাইরের দিকে থাকতে পারে, নাহলে ভিতরের দিকে থাকতে পারে। মানে এই প্রোটিনগুলো যেমন এক মেমব্রেনটাকে ক্রস করেছে, পুরো মানে বাইরের দিক থেকে ভিতরের দিকে এসেছে, এরকম হবে না। হয়তো বাইরে থাকবে, নাহলে ভিতরে থাকবে। বোঝা গেল? সিম্পল কথা। তার মানে পেরিফেরাল হয়তো বাইরে থাকবে, নাহলে ভিতরে থাকবে। ইন্টিগ্রাল প্রোটিনকে আরও দুটা প্রোটিন, মানে একই, ট্রান্সমেমব্রেন প্রোটিন এবং ইন্ট্রিনসিক প্রোটিন। মানে এই প্রোটিনটারই তিনটা নাম। কি কি নাম বললাম? ইন্টিগ্রাল প্রোটিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন, ইন্ট্রিনসিক প্রোটিন। ঠিক আছে? বোঝা গেল? এই প্রোটিনগুলো কি করছে? ট্রান্সমেমব্রেন মানে কি? ট্রান্সমেমব্রেন মানে কি? মেমব্রেনকে এদিক ওদিক মানে পুরোপুরি ক্রস করে ফেলছে, এই জন্য এটার নাম হলো ট্রান্সমেমব্রেন। মানে ইসিএফ থেকে আইসিএফ, বোঝা যাচ্ছে? মানে পুরো যে এই লিপিড লেয়ারটা আছে পুরোটাকে ক্রস করেছে। এবার আমি ভালো মতো মনে রাখবো, এগুলো কিন্তু সব লিকুইড ফর্মে আছে। তার মানে কি? এই প্রোটিনগুলো ভাসমান অবস্থায় থাকবে, তাই তো? প্রোটিনগুলো ভাসমান অবস্থায় থাকবে। আশা কি বলতে বুঝতে পারছো তো? যদি জলের মধ্যে একটা আলুকে ছেড়ে রাখো, তাহলে আলুটা দেখবে কিছুটা ডুবে থাকবে, কিছুটা ভেসে থাকবে, তেমনভাবে ভেসে আছে। তার মানে জলের উপরেও আছে, জলের নিচেও আছে, বায়ুর সাথে জলের কানেকশন করছে। তেমনই এটা এই যে ইসিএফ এর সাথে আইসিএফ এর কানেকশন করছে। বোঝা যাচ্ছে? আলুকে জলে ভাসিয়ে এই উদাহরণটা দিলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। এবার যদি জলের উপরে শোলা ভাসিয়ে দাও, শোলা কি জলের উপরে ভেসে থাকবে, তেমন এইগুলো হলো শোলা বা থার্মোকল। ঠিক আছে? শোলা মানে হয়তো তোমরা বুঝতে পারলে না, সরি। মানে থার্মোকলকে যদি জলে ভাসিয়ে দাও, তাহলে এটা এরকম জলের উপরে ভেসে থাকবে। তো এমন তো হবে না জলের অর্ধেক ডুবে থাকবে, অর্ধেক ভেসে থাকবে, পুরোপুরি ভেসে থাকবে, তাই তো? এবার যদি জলের মধ্যে একটা পাথর দিয়ে দাও, পাথরটা কি আলুর মতো ভেসে থাকবে না? পাথরটা একদম জলের নিচে চলে যাবে, এটাও সেম এরকম।
তার মানে পেরিফেরাল প্রোটিনগুলো হয়তো ভিতরের দিকে থাকবে নাহলে বাইরের দিকে থাকবে। আর ট্রান্সমেমব্রেন প্রোটিন কি হলো, পুরো সেল মেমব্রেনটাকে ক্রস করবে। ডান। এবার এগুলোর কি ইম্পর্টেন্স, তাই তো আমি এটাতে একটুখানি ফোকাস করছি। এই যে এখানে পেরিফেরাল প্রোটিন দেখানো আছে, তাই তো পেরিফেরাল প্রোটিনের কি ইম্পর্টেন্স, আমি কি বললাম পেরিফেরাল প্রোটিন সেলের ভেতরে থাকে নাহলে সেলের বাইরে থাকে। ঠিক আছে, পেরিফেরাল প্রোটিন কোথায় থাকে, সেলের ভিতরে থাকে নাহলে সেলের বাইরে থাকে। এবার সেলের বাইরে থাকা মানে কি, সেলের বাইরে থাকা মানে এটি একটি কোনো এনজাইমস হিসেবে কাজ করতে পারবে, তাই তো মানে সেলের বাইরে থাকা কোনো এনজাইমস হিসেবে কাজ করবে, যাতে সেলের সামনে কেউ আসলে কোনো একটা কম্পোনেন্ট, কোনো একটা সেলুলার অ্যাকশন দেখাতে পারে। তাহলে পেরিফেরাল প্রোটিন কি হিসেবে কাজ করে, এনজাইমস, মানে এনজাইমস একটি পেরিফেরাল প্রোটিন। এবার সেলের বাইরে রিসেপ্টর থাকতে পারে, তাহলে রিসেপ্টর একটি পেরিফেরাল প্রোটিন, তাই তো রিসেপ্টর একটা পেরিফেরাল প্রোটিন হলো। এরপর কিছু প্রোটিন আছে যাদেরকে আমরা বলি হলো নির্দিষ্ট কিছু ক্যারিয়ার প্রোটিন। ঠিক আছে, ক্যারিয়ার প্রোটিনরা হতে পারে হলো পেরিফেরাল প্রোটিন, বাইরের দিকে থাকবে। ঠিক আছে, ক্যারিয়ার প্রোটিন হতে পারে কিছু অ্যান্টিজেন। আগে বলে রাখি সব ক্যারিয়ার প্রোটিন কিন্তু পেরিফেরাল প্রোটিন হয় না, কিছু ক্যারিয়ার প্রোটিন হলো ইন্ট্রিগাল প্রোটিন হয়, যেটা আমরা দেখব। তার মানে এনজাইমস হতে পারে, রিসেপ্টর হতে পারে, অ্যান্টিজেন হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে ক্যারিয়ার প্রোটিন বা ট্রান্সপোর্ট প্রোটিনও হতে পারে। তাহলে পেরিফেরাল প্রোটিন এই কয়টা হতে পারে। ঠিক আছে, এবার ইন্ট্রিগাল প্রোটিনের দিকে আমরা একটু ফোকাস করি। দেখতে পাচ্ছ ইন্ট্রিগাল প্রোটিন, এই ইন্ট্রিগাল প্রোটিনটা আমি কি বলছিলাম, পুরো ডায়ামিটারকে ক্রস করে, তাই তো পুরো ডায়ামিটারকে ক্রস করার কথা অর্থ কি, মানে সেলের একদিক থেকে অপর দিকে বিস্তৃত থাকবে, একদিক থেকে অপর দিকে বিস্তৃত থাকবে। তাহলে কি ফায়দা, মানে কি লাভ হবে একদিক থেকে অপর দিকে বিস্তৃত থাকলে। ইন্ট্রিগাল প্রোটিন কি করবে, আমরা জানি টাইট জংশন নামে একটা জিনিস আছে, যারা জানো না তাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি ছোট করে। দুটো সেল একে অপরের সাথে কানেক্টেড থাকে কিছু জংশনের মাধ্যমে। ঠিক আছে, যাকে বলা হয় টাইট জংশন, টাইট জাংশন। যাই হোক, এই টাইট জাংশনের মানে দুটো সেলের সাথে কানেকশন, এটা কিসের মাধ্যমে সম্পন্ন হয়, কিছু প্রোটিন যেগুলোকে বলা হয় সেল অ্যাডহেশন প্রোটিন। সেল অ্যাডহেশন প্রোটিন কিছু সিমেন্টি এজেন্ট যারা দুটি কোষকে একে অপরের সাথে ধরে রাখে। তাহলে তুমি যদি দুটো কোষকে কল্পনা করো যে দুটো কোষের বাইরের দিকে কিছু ওই পেরিফেরাল কিন্তু কিছু ইন্ট্রিগাল প্রোটিন আছে। ইন্ট্রিগাল প্রোটিনগুলো তাহলে কীভাবে, যদি আমি এইগুলোকে আমি ইন্ট্রিগাল প্রোটিন হিসেবে গণ্য করি, এইগুলোকে ইন্ট্রিগাল প্রোটিন হিসেবে গণ্য করি, এই হাড্ডিগুলো আমার ভিতর অবধি আছে তো। এবার এই ইন্ট্রিগাল প্রোটিনগুলো কি এই পরস্পরকে জুড়ে রাখতে সাহায্য করবে, তাই তো দুটোকে আলাদা হতে দিবে না। যদি আমার হাত দুটো সেল হয় তাহলে এটাকে আলাদা হতে দিবে না, জুড়ে রাখবে। তাহলে ইন্ট্রিগাল প্রোটিন কি হিসেবে কাজ করবে, সেল অ্যাডহেশন প্রোটিন। তাহলে ইন্ট্রিগাল প্রোটিন কি হয়, সেল অ্যাডহেশন প্রোটিন। এবার দুটো সেলের মধ্যে কিছু সাবস্টেন্স আদান প্রদান করার জন্য কিছু জংশন থাকে, যাকে বলা হয় গ্যাপ জংশন, যেগুলো টানেলের মতো হয়। ঠিক আছে, এই গ্যাপ জংশনগুলো হলো ইন্ট্রিগাল প্রোটিন, গ্যাপ জংশন। ঠিক আছে, এবার কিছু এনজাইমস থাকে যেগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিস্তৃত থাকে, তাহলে কিছু এনজাইমস। ঠিক আছে, কিছু ট্রান্সপোর্ট প্রোটিনস ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, বোঝা গেল। তার মানে ইন্ট্রিগাল প্রোটিনকে সেল অ্যাডহেশন প্রোটিন মানে দুটো কোষকে জুড়ে রাখতে সাহায্য করে, গ্যাপ জংশন প্রোটিন মানে দুটো কোষের মধ্যে কিছু জিনিসের চলাচলে সাহায্য করে, কিছু এনজাইমস কিছু ট্রান্সপোর্ট প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে, কিছু ক্ষেত্রে কিছু অ্যান্টিজেন হিসেবেও কাজ করে। ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা যেটাতে আসবো সেটা হলো কার্বোহাইড্রেট। আমি একটা কথা বলেছিলাম যে 5% কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেটটা কী হিসেবে থাকে, এখানে আমরা যতগুলো প্রোটিনের কথা বললাম, ইন্ট্রিগাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন, ওগুলো কি হয় নেচারে, গ্লাইকোপ্রোটিন ইন নেচার, মানে সেগুলো হলো গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন মানে কি, গ্লাইকোপ্রোটিন মানে হলো প্রোটিনের সাথে কার্বোহাইড্রেটের সংযুক্তি। তার মানে কার্বোহাইড্রেটের সাথে সংযুক্তি থাকে প্রোটিনের। ঠিক আছে,
তার মানে এই যে এই প্রোটিনগুলোর মধ্যে কার্বোহাইড্রেট আছে, ঠিক আছে। মোট 5%-এর 2 to 3% কার্বোহাইড্রেট এই প্রোটিনগুলির মধ্যে থাকে। আর বাকি 2 to 3%-এর কী হয়, তাই তো? কারণ কার্বোহাইড্রেট কী করে, এই যে আপার লেয়ার আছে, আপার লেয়ারের উপরে একটি খুব পাতলা একটি লেয়ার তৈরি করে, খুব পাতলা একটি লেয়ার। দেখতে পাচ্ছ লেয়ারটা, খুব পাতলা একটি লেয়ার তৈরি করেছে ইসিএফ এর সাথে যেখানে হলো এক্সপোজ হচ্ছে ওখানে, ঠিক আছে। এই লেয়ারটাকে কি বলা হয়? গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে। এই গ্লাইকোক্যালিক্স হিসেবে থাকে বাকি কার্বোহাইড্রেটটা। তার মানে কার্বোহাইড্রেটটা কী হিসেবে থাকলো? গ্লাইকোপ্রোটিনের মধ্যে ইনকর্পোরেটেড ছিল এবং এখানে গ্লাইকোক্যালিক্স হিসেবে আছে। বোঝা গেল? এইবার আমরা বোঝার চেষ্টা করব সেল মেমব্রেনের কাজ কি। জেনারেল নলেজে আমরা এটুকু বুঝতে পারলাম যে সেল মেমব্রেন ইসিএফ এর থেকে আইসিএফকে পৃথক করে রাখে, ফলে সাইটোপ্লাজম এবং তার মধ্যে যে অর্গানেলসগুলো আছে সেগুলো সুরক্ষা প্রদান করে। 1 নম্বর ফাংশন হয়ে গেল। 2 নম্বর ফাংশন কি বলেছি? এই যে প্রোটিনগুলো আছে সেল মেমব্রেনের সেগুলো রিসেপ্টর হিসেবে কাজ করে। 3 নম্বর কি? কেরিয়ার প্রোটিনগুলো কেরিয়ার হিসেবে কাজ করে। 4 নম্বর কি? গ্যাপ জংশন প্রোটিনগুলো দুটো কোষের মধ্যে নির্দিষ্ট জিনিসের আদান প্রদানে সাহায্য করে। সেল অ্যাডহেশন প্রোটিনগুলো কি? টাইট জংশনের মাধ্যমে দুটো সেলকে একসঙ্গে বেঁধে রাখে, তাই তো। এবার রিসেপ্টর প্রোটিনগুলো কি করে? কোনো কিছু জিনিসে একটা বাইন্ড করে তার একটা সেলুলার প্রসেস যেটা আছে সেলুলার প্রসেস সম্পন্ন করে, ফলে কোষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, ঠিক আছে। মোটামুটি সমস্ত ফাংশন হয়ে গেল। এবার একটা সিম্পল জিনিস আমরা লাস্ট জিনিস বোঝার চেষ্টা করব, সেটা হলো ইলেকট্রন ডেনসিটি নিয়ে, ঠিক আছে। প্রোটিন ইলেকট্রন ডেন্স, লিপিড ইলেকট্রন লুসেন্ট। এইটার অর্থ কি? প্রোটিনের মধ্যে ইলেকট্রনের যে কনসেন্ট্রেশন সেটা বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। প্রোটিনের মধ্যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি পরিমাণে থাকে এবং লিপিডের মধ্যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন কম পরিমাণে থাকে। আর যেটা কার্বোহাইড্রেট সেটা খুবই ইলেকট্রন লুসেন্ট, ঠিক আছে। ইলেকট্রন লুসেন্ট মানে কার্বোহাইড্রেটটা কি? নেগেটিভ, মানে কার্বোহাইড্রেটটা নেগেটিভ চার্জ থাকে। এবার নেগেটিভ চার্জ থাকার অর্থ কি? নেগেটিভ চার্জ থাকার অর্থ হলো কোনো নেগেটিভ আধানযুক্ত যখন কোনো কণা সেল মেমব্রেনে ঢোকার চেষ্টা করবে তখন সেটি এই গ্লাইকোক্যালিক্সটি সেটিকে বাধা দেবে। যেমন ক্লোরাইড Cl- যখন এখানে কোষে ঢোকার চেষ্টা করবে এই গ্লাইকোক্যালিক্স বাধা দেবে। তারপরে তো ক্লোরাইডকে ঢোকানোর জন্য, নেগেটিভ চার্জকে ঢোকানোর জন্য কিছু ট্রান্সপোর্ট প্রোটিন আছে, ওটা অন্য মেকানিজম, ঠিক আছে। তার মানে গ্লাইকোক্যালিক্সের একটা কাজ কি? গ্লাইকোক্যালিক্সের একটা কাজ হলো নেগেটিভ আধানযুক্ত কোনো জিনিসকে ভিতরে ঢুকতে দেবে না। এছাড়া গ্লাইকোক্যালিক্স কি করে? গ্লাইকোক্যালিক্স অন্য সেলের সঙ্গে বাইন্ডিংয়ে সাহায্য করে। হয়ে গেল। এবার প্রোটিন কি হয়? হাইড্রোফিলিক হয়, ঠিক আছে। প্রোটিন হাইড্রোফিলিক হয়। হাইড্রোফিলিক মানে জলে দ্রাব্য। এবং এই লিপিডগুলো হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক হেড, দু রকমেরই হেড থাকে, ঠিক আছে। এবার যে সমস্ত জিনিসপত্র আছে যেমন অক্সিজেন, CO2, অ্যালকোহল, এগুলোকে এই লিপিড মেমব্রেনটা খুব তাড়াতাড়ি ট্রান্সপোর্ট করতে পারে। যেহেতু অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল এগুলি লিপিডে দ্রাব্য, ঠিক আছে। এগুলো হলো অয়েল সলিউবেল বা লিপিড সলিউবেল, সেহেতু এগুলোকে খুব সহজে আদান প্রদান করতে পারে। কিন্তু গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এই সমস্ত জিনিসগুলিকে সেল মেমব্রেন খুব সহজে আদান প্রদান করতে পারে না। তার জন্য নির্দিষ্ট কিছু মেকানিজমের প্রয়োজন হয়। তার মানে এটুকু আমরা কনক্লুশনে আসতে পারলাম যে সেল মেমব্রেনের সাহায্যে O2, CO2, অ্যালকোহল এই সমস্ত জিনিসগুলো খুব সহজে আদান প্রদান হবে, কিন্তু গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলোর খুব সহজে আদান প্রদান সম্ভব হয় না। আশা করি আমি পুরোটা কভার করতে পেরেছি যা যা আছে। যদি কোনো কিছু মিস করে যাই
তাহলে প্লিজ দয়া করে কমেন্ট করে জানাও। আর কিছু বোঝানোর নেই, মোটামুটি সব কিছু বুঝিয়ে দিয়েছি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আমি এইভাবে আরও ভিডিও নিয়ে আসতে থাকবো, তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি যে কোনো রকমের প্রবলেম থাকে এই বায়োলজির, বিশেষ করে ফিজিওলজির ব্যাপারে, তাহলে দয়া করে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।